এর ভিডিও হচ্ছে ফেনলের রিয়াকশানসগুলো যেগুলো ইম্পর্টেন্ট, যার মধ্যে প্রথমেই আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোলবে স্মিথ বিক্রিয়া বা কোলবে স্মিথ রিয়াকশান। তো এইখানে কি হয়, সোডিয়াম ফেনেট যেটা ফেনল থেকে তৈরি হয়, ফেনলকে যদি NaOH দিয়ে ট্রিটমেন্ট করা হয়, ফেনলকে যদি NaOH ট্রিটমেন্ট করা হয় তো সোডিয়াম ফেনেট পাওয়া যায়। তো এই সোডিয়াম ফেনেট একে যদি কার্বন ডাইঅক্সাইড তার সঙ্গে একটু উচ্চ চাপ অর্থাৎ 8 অ্যাটমসফেরিক চাপ এবং 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তাহলে আমরা স্যালিসাইলিক অ্যাসিড পাই। তো এইখানে মধ্যবর্তী একটা অন্তর্বর্তী একটা যৌগ উৎপন্ন হয় যেটাকে বলা হয় হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। এবার এই সোডিয়াম স্যালিসাইলেটকে পরবর্তীকালে যদি লঘু HCl দ্বারা আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে এইখানের যে সোডিয়াম সেটা আর্দ্র বিশ্লেষণ করার ফলে কি হয়, এই H দ্বারা রিপ্লেস হয়ে COOH পাওয়া যায়। তো এটার নামই হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড বা অর্থোহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। হ্যাঁ, অর্থোহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের অন্য নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। তো এই বিক্রিয়াটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রক্রিয়ায় 100% স্যালিসাইলিক অ্যাসিড পাওয়া যায়। এই স্যালিসাইলিক অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড, কারণ এর থেকে বিভিন্ন কিছু প্রস্তুত করা হয় এই স্যালিসাইলিক অ্যাসিডের এস্টারিফিকেশন বিক্রিয়ার মাধ্যমে। তো এখানে প্রশ্ন আসতে পারে ডাইরেক্ট কোলবে স্মিথ বিক্রিয়া টিকা, বা আসতে পারে ফেনলকে স্যালিসাইলিক অ্যাসিড পরিবর্তন করো, এইভাবেও আসতে পারে। এবার এই স্যালিসাইলিক অ্যাসিড এস্টারিফিকেশন যে বিক্রিয়া, স্যালিসাইলিক অ্যাসিডটাকে এইভাবেও লেখা হয় কারণ এর অর্থ পজিশন এইটা, তো এইটাও যা এটাও তা সেম। তো এইটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, একে এস্টারিফিকেশন, আমরা এস্টারিফিকেশন করতে গেলে তাকে কিছু ইনঅর্গানিক অ্যাসিডের হেল্প নিই এবং কিছু অ্যালকোহল বা অ্যানহাইড্রাইড লাগে। তো প্রথমেই যেটা আছে, তো স্যালিসাইলিক অ্যাসিডকে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড সহযোগে গাঢ় H2S ওপর উত্তপ্ত করা হয় তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাসপিরিন এবং তার সঙ্গে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। এই অ্যাসপিরিন তোমরা জানো যে এর বিভিন্ন কার্য আছে, যে এটি একটি বেদনানাশক, জ্বর নিবারক, বা বর্তমানে যেহেতু অ্যান্টি কোয়াগুলেটিং এজেন্ট তাই এটা তোমার হৃদরোগের চিকিৎসা অর্থাৎ হার্ট কাইন্ড অফ ডিসিজের জন্য এটা কিন্তু ইউজ হচ্ছে। তো এইখান থেকে প্রশ্ন এইভাবে ডাইরেক্ট বিক্রিয়াটা দিয়ে বলতে পারে এখানে যে এটা A এবং B অর্থাৎ AB শনাক্ত করো, এইভাবেও আসতে পারে, বা তোমাকে ডাইরেক্ট বলতে পারে ফেনল থেকে অ্যাসপিরিন প্রস্তুত করে দেখাও। তো সিম্পল স্টেপ ইস, ফেনলকে প্রথমে কোলবে স্মিথ বিক্রিয়া দ্বারা আমি স্যালিসাইলিক অ্যাসিড করব, ঠিক আছে, এবং তারপরে এইটাকে স্যালিসাইলিক অ্যাসিডকে এস্টারিফিকেশন পদ্ধতি অর্থাৎ অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ও গাঢ় H2S সহযোগে উত্তপ্ত করার ফলে আমি এটা পাবো। এটা বাই প্রোডাক্ট, কিন্তু এটাকেও মনে রাখতে হবে, কারণ অ্যাসপিরিন যদি প্রস্তুত করতে দেয় এটা লিখলে হবে, কিন্তু যদি AB শনাক্ত করতে দেয় তখন আমি যদি এটা না জানি যে এটা অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয় তাহলে কিন্তু আমি বিটা ট্র্যাক করতে পারবো না। তাই দুটোই ভালোভাবে জানতে হবে। দুই হচ্ছে কি, আবার আমি নিয়েছি স্যালিসাইলিক অ্যাসিড, 2 নম্বর যে স্যালিসাইলিক অ্যাসিড এস্টারিফিকেশন, তাকে যদি ফেনল এবং POCl3 সহযোগে উত্তপ্ত করা হয় তাহলে যে জিনিসটা পাবো সেটাকে বলা হচ্ছে স্যালল বা ফিনাইল স্যালিসাইলেট। একটা কথা বলি, অ্যাসপিরিন, স্যালল, এরপরে আছে মিথাইল স্যালিসাইলেট বা অয়েল অফ উইন্টারগ্রিন নামে যেটা পরিচিত, এর গঠনগুলো কিন্তু খুব কনফিউজিং, বারবার লিখে না প্র্যাকটিস করলে কিন্তু স্ট্রাকচার ভুলভাল হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে স্যাললে কি হয়েছে, তো এইখানে OH যেমন আছে তেমন আছে COOH, এখান থেকে Hটা বেরিয়ে গিয়ে এখানে হচ্ছে ফিনাইল যে গ্রুপ সেটা এখানে অ্যাড হয়েছে, একে বলা হয় স্যালল বা এর রাসায়নিক নাম হচ্ছে ফিনাইল স্যালিসাইলেট। তো এটি একটি অ্যান্টিসেপটিক ক্রিম, যেগুলো অ্যান্টিসেপটিক ক্রিম আমরা ইউজ করি যে কোনো বাজার চুল, তার মধ্যে সবেতেই স্যালল থাকে। তোমরা যদি যে কোনো ক্রিমের গায়ে দেখবে এই কথাটা লেখা থাকে স্যালল। নেক্সট সেটা হচ্ছে অয়েল অফ উইন্টারগ্রিন প্রস্তুতি। তো এইটা খুবই ইম্পর্টেন্ট, ডাইরেক্ট দিতে পারে ফেনল থেকে অয়েল অফ উইন্টারগ্রিন প্রস্তুত করো, বা নর্মাল বিক্রিয়া দিয়ে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিতে পারে যেটা কি হবে, এরকম বিভিন্নভাবে প্রশ্ন দিতে পারে, তোমাকে বিক্রিয়াটা মনে রাখতে হবে। অয়েল অফ উইন্টারগ্রিনের রাসায়নিক নাম হচ্ছে ফিনাইল স্যালিসাইলেট। এটা কীভাবে উৎপন্ন হয়, তো এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, তাতে যদি একটা মিথানল CH3OH, এর নাম হচ্ছে মিথানল, তোমরা অবশ্যই জানো। এই মিথানল তাকে যদি গাঢ় H2S সহযোগে রিফ্লাক্স করা হয়, আমাদের জানতে হবে একটা এস্টারিফিকেশন বিক্রিয়ায় আমাদের একটা অ্যালকোহল লাগে এবং একটা ইনঅর্গানিক অ্যাসিড লাগে। তো এখানে সেটাই নেওয়া হয়েছে, স্যালিসাইলিক অ্যাসিডকে একটা অ্যালকোহল এবং ইনঅর্গানিক অ্যাসিড সহযোগে রিফ্লাক্স করতে এরকম একটা স্ট্রাকচার পাওয়া গেছে। এখানে OHটা যেমন তেমন আছে, তো COO এখানে CH3 যুক্ত হয়েছে। তো এটা কি বলা হচ্ছে, মিথাইল স্যালিসাইলেট বা অয়েল অফ উইন্টারগ্রিন। তো প্রতিটা স্ট্রাকচারের ক্ষেত্রে, শুধু অ্যাসপিরিনটার ক্ষেত্রে দেখা গেছে যে একটু আলাদা, যে সেক্ষেত্রে COOHটা আছে, এই OH সঙ্গে COCH3 গ্রুপ যুক্ত হয়েছে, কিন্তু বাকিগুলোর কিন্তু স্ট্রাকচারে কি COOH এর Hটা উড়ে গিয়ে
এইখান থেকে এইচ যে বাদ দিয়ে যে গ্রুপটা অর্থাৎ এখানে OCH3 সেটা কিন্তু যুক্ত হয়েছে, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তো এটা কি বলা হয়, এটার ব্যবহার হচ্ছে কি, এটা একটি সুগন্ধি দ্রব্য, এছাড়া কি বেদনানাশক মলম হিসাবে এটি ব্যবহৃত হয়, তো এটা ভালোভাবে জানতে হবে। এরপরে যে বিক্রিয়াটা দ্যাট ইজ সুপার ইম্পর্টেন্ট ফর 2021HS, সেটা হচ্ছে রাইমার টিম্যান রিয়াকশান। এটা টিকা আকারে খুবই বারবার চলে এসেছে, এছাড়া বিক্রিয়া আকারেও আসতে পারে। তো এটা কি খুবই সোজা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে ফেনলকে যদি তুমি ক্লোরোফর্ম অর্থাৎ CHCl3 এবং কস্টিক সোডা অর্থাৎ NaOH সহযোগে 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি উত্তপ্ত করা যায় এবং পরবর্তীকালে যে একটা অন্তর্বর্তী পদার্থ তৈরি হবে তাকে যদি লঘু HCl সহযোগে উত্তপ্ত করা হয়, দেখা যায় তার মুখ্য দুটো অ্যাকচুয়ালি প্রোডাক্ট উৎপন্ন হয়, একটা মুখ্য একটা গৌণ। অর্থাৎ মুখ্য অর্থাৎ যেটার ইল্ড সেটা হচ্ছে প্রায় 98% মতো, ঠিক আছে, সেটাকে মুখ্য পদার্থ বলা হয় এবং যেটাকেই আমরা এক্সট্রাক্ট করে নিই, এবং গৌণ হিসাবে একটা পাওয়া যায়। তো মুখ্য পদার্থ হিসাবে পাওয়া যায় অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, যেটাকে আমরা চিনি স্যালিস্যাল ডিহাইড নামে। এছাড়া পাওয়া যায় প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। একটা কথা মনে রাখা দরকার যে অর্থ প্রোডাক্ট অর্থাৎ অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইডের নামই কিন্তু স্যালিস্যালডিহাইড, ঠিক আছে, কিন্তু প্যারার নাম নয়। এবং এই স্যালিস্যালডিহাইডটা প্রায় 98% পাওয়া যায়, অর্থাৎ ম্যাক্সিমাম ইল্ড, বা এটাকে বলা হয় মুখ্য পদার্থ, আর এটা পাওয়া যায় গৌণ, ঠিক আছে। তো এইটা হচ্ছে রাইমার টিম্যান রিয়াকশান। রাইমার টিম্যান বিক্রিয়ার দ্বিতীয় অংশটা, অর্থাৎ এর আগেরটা হচ্ছে মেন বিক্রিয়া, এরপরে যদি এই আগেরটাই ছিল CHCl3 ক্লোরোফর্ম, সেই জায়গায় যদি কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করা হতো তাহলে কি হতো। এই প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষায় চলে এসেছে, যে ক্লোরোফর্মের পরিবর্তে যদি কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করা হয় তাহলে রাইমার টিম্যান বিক্রিয়ায় কি প্রোডাক্ট পাওয়া যাবে। তো দেখো এখানে CCl4 NaOH লঘু HCl 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে এটা পাওয়া যায়, সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। আগে ছিল স্যালিসাইলডিহাইড, অর্থাৎ এখানে CHO গ্রুপ ছিল, এক্ষেত্রে COOH গ্রুপ পাওয়া গেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু HSে এসেওছে, তো এটা খুব ভালোভাবে করতে হবে। মানে এটা হচ্ছে রাইমার টিম্যান বিক্রিয়ার একটা ব্যতিক্রম বা একটা অন্য ধরনের একটা বিক্রিয়া এটা বলা যায়, যেখানে ক্লোরোফর্মের জায়গায় সেটাকে পাল্টে CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করা হচ্ছে। নেক্সট বিক্রিয়া গাটারম্যান বিক্রিয়া, এটা হচ্ছে ফেনলের গাটারম্যান বিক্রিয়া, ভেরি ইম্পর্টেন্ট। বহুবার পরীক্ষায় কি ঘটে সমীকরণ এসেছে, এরকমভাবে প্রশ্নটা এসেছে যে ফেনলকে যদি HCl সহযোগে অনার্দ্র LCl3 অনুঘটকের উপস্থিতিতে উত্তপ্ত করা হয় তাহলে কি উৎপন্ন হবে। তো উত্তরটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড পাওয়া যাবে। এই প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড মানে ফেনল, অর্থাৎ তার প্যারা পজিশনে CHO গ্রুপ ঢুকে যাচ্ছে। কারণ আমরা জানি গাটারম্যান বিক্রিয়া যখন করেছি বেঞ্জিনের, সেক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, বেঞ্জালডিহাইড পেয়েছিলাম। তো এক্ষেত্রেও বেঞ্জালডিহাইড মানে কি, বেঞ্জিনের উপর CHO অ্যালডিহাইড গ্রুপ। তো এক্ষেত্রে যেহেতু ফেনল আছে, তো ফেনলের ক্ষেত্রে কি হচ্ছে, ফেনলের প্যারা পজিশনে CHO গ্রুপ ঢুকছে, তো এটাকে বলা হয় প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। এর পরের যে বিক্রিয়া, এটা হয়তো অতটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় আসে না, কিন্তু এর অ্যাপ্লিকেশানগুলো কিন্তু মনে রাখতে হয়। সেটা হচ্ছে নাম হচ্ছে লেডেরার ম্যানোসে বিক্রিয়া। লেডেরার ম্যানোসে এটাই কি হয়, এখানে একটা যেটা হয়েছে যে যদি ফর্মালডিহাইড নেওয়া হয় ফেনলের সঙ্গে, তাকে যদি NaOH এবং HCl সহযোগে আর্দ্র বিশ্লেষণ করা হয়, তো দুটো প্রোডাক্ট পাওয়া যায়, যার মধ্যে যেটা মুখ্য প্রোডাক্ট সেটা হচ্ছে প্যারা হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল, ঠিক আছে, অর্থাৎ প্যারা পজিশন CH2OH, অর্থাৎ CH2OH হচ্ছে অ্যালকোহলিক গ্রুপ আমরা জানি, কারণ বেঞ্জিনের মাথায় যদি CH2OH থাকে তাকে আমরা বেঞ্জাইল অ্যালকোহল বলি, তাই সেই জন্য এটাকে বলা হচ্ছে প্যারা হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল এবং অর্থো হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল। তো অর্থো হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহলটা এগেন এটা হচ্ছে গৌণ, অর্থাৎ এর ইল্ড হচ্ছে লেস দ্যান 2%, আর এর ইল্ড হচ্ছে গ্রেটার দ্যান 95%, অর্থাৎ প্রায় 97-98% মতো এটা পাওয়া যায়। তো এইটাকেই মুখ্য প্রোডাক্ট, অর্থাৎ এই যখন বিক্রিয়াটা হয় এটাকেই আমরা মেনলি পাই। এবার এই বিক্রিয়াটার কেন এত সিগনিফিক্যান্স বা কেন এত উপযোগিতা, তার কারণ হচ্ছে এই যে বিক্রিয়ায় যখন প্যারাহাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল পাওয়া গেল, তো এই বিক্রিয়াটা কিন্তু শেষ হলো না। এই বিক্রিয়ায় কি হয় যে এই যে CH2OH গ্রুপটা, এটা একাধিক গ্রুপ আস্তে 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 ঘনীভবন প্রক্রিয়া দ্বারা, এটা একটা পদ্ধতি, কনডেনসেশন প্রক্রিয়া ইংরেজিতে বলে, এই ঘনীভবন প্রক্রিয়া দ্বারা উচ্চ আণবিক ভর সম্পন্ন পলিমার গঠন করে। পলিমার চ্যাপ্টারে আমরা এটা বোঝাবো যে এইটা বিক্রিয়াটা কি বিক্রিয়া, এবং তারা এই পলিমার যে উৎপন্ন করে সেই পলিমারটার নাম হচ্ছে ফেনল ফর্মালডিহাইড রেজিন বা ব্যাকেলাইট। আমরা ব্যাকেলাইট নামেই চিনি, ব্যাকেলাইটের অনেক কিছু বাজারে থাকে, ব্যাকেলাইটের দিয়ে
টিভি টেপ ইত্যাদির যে খোলক সেটা তৈরি হয়, আমাদের ঘরের যে তোমার যে সুইচ বোর্ড সেগুলো তৈরি হয়, বা ওয়াশিং মেশিন তাদের যে মানে যে প্লাস্টিক আমরা যেটা দেখি তার কভার অ্যাকচুয়ালি ওটা ব্যাকেলাইট। তো ওই ব্যাকেলাইটটা একটা থার্মো সেটিং পলিমার। তো থার্মো সেটিং হয়, থার্মো প্লাস্টিক হয়, যখন পলিমার চ্যাপ্টারে এগুলো পড়াবো তো এটি হচ্ছে থার্মো সেটিং পলিমারের অন্তর্গত ব্যাকেলাইট। এর আরেকটা নাম হচ্ছে ফেনল ফর্মালডিহাইড রেজিন। ঠিক আছে, এরপরে যেটা আছে এইখানে যেমন আছে, আবার অ্যানিলিন চ্যাপ্টারে বেশি পরিমাণে আসে। জাস্ট বিক্রিয়াটা আছে বলে এখানে জেনে নিতে হবে, সেটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণের সঙ্গে কাপলিং বিক্রিয়া। এই কাপলিং, হোয়াট ইজ কাপলিং রিয়াকশান অ্যান্ড হোয়াট ইজ ডায়াজোনিয়াম সল্ট, সেটা আমরা অ্যানিলিন চ্যাপ্টারে বোঝাবো। তো এইটা হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, উপরে লেখা আছে বলে আমি আর নিচে লিখিনি। এটা হচ্ছে বেঞ্জিনের সঙ্গে যদি N2+Cl-, তো এই স্ট্রাকচারটা হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের। তো তার সঙ্গে যদি ফেনল এবং NaOH সহযোগে, এবং বিক্রিয়াটা খুবই শীতল কন্ডিশনে করতে হয়, অর্থাৎ কোল্ড কন্ডিশনে, ওই জন্য 0°C থেকে 5°C টেম্পারেচার মেনটেন করা হয়েছে। তাহলে এইরকম একটা প্রোডাক্ট পাওয়া যায়। এই যে এর সঙ্গে N ডবল বন্ড করে আছে, এইটাকেই বলা হয় কাপলিং। তো এই কাপলিংটা এখন হয়তো বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু পরবর্তীকালে বুঝিয়ে দেওয়া হবে। দুটো ফিনাইল রিং একে অপরের সঙ্গে N দ্বারা ফিউজড হয়ে আছে, অর্থাৎ এই জায়গাটা কাপলিং করে আছে, এইটাকে ওই জন্য একটা কাপলিং বিক্রিয়া বলা হয়। এই যে প্রোডাক্টের নাম হচ্ছে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেঞ্জিন। ঠিক আছে, বা এটা একটা অ্যাজো ডাই, এটা একটা কমলা বর্ণের, খুব সুন্দর দেখতে হয়, হ্যাঁ, কমলা বর্ণের একটা অদক্ষেপ, এটাকে অ্যাজো ডাইও বলা হয়। তো এই বিক্রিয়াটা করে রাখতে হবে, অ্যানিলিন চ্যাপ্টারে এটাকে আরও ডিটেলসে বোঝানো হবে। এবার যে বিক্রিয়াটা আছে এটা অনেক সময় কি ঘটে তে পড়তে পারে, বা বলতে পারে ফেনলকে কীভাবে ফেনল থেকে প্রস্তুত করবো। আমরা জানি ফেনপথেলিন একটা অ্যাসিড বেস ইন্ডিকেটার বা নির্দেশক। আমরা জানি টাইট্রেশন আমরা যখন করব তখন আমরা ফেনপথেলিন ইউজ করে থাকি। তো এটা কিভাবে হয় না, এটা হচ্ছে গাঢ় H2SO4-এর উপস্থিতিতে যদি ফেনল এবং থ্যালিক অ্যাসিড থেকেই থ্যালিক অ্যানহাইড্রাইড পাওয়া যায়। এইরকম স্ট্রাকচার, অর্থাৎ বেঞ্জিন এরকমভাবে C+O, এখানে O দিয়ে এটা যুক্ত আছে, আবার C+O। তো এই গঠনটাকে বলা হয় থ্যালিক অ্যানহাইড্রাইড। এই থ্যালিক অ্যানহাইড্রাইডের সঙ্গে যখন ফেনল, 2 অণু ফেনল আছে, তো এইটাকে এইভাবে না লিখে ডাইরেক্টলিও লেখা যায় যে 2 অণু ফেনল যুক্ত থ্যালিক অ্যানহাইড্রাইড। কিন্তু এটা কেন লেখা হয়েছে, কারণ এইভাবে লিখলে ফিনপথেলিনের যে স্ট্রাকচারটা আমার আঁকতে সুবিধা হবে, এবং এইভাবে যদি আমি প্র্যাকটিস করি তাহলে ফিনপথেলিনের গঠন আমি কখনো ভুলবো না। দেখো এইভাবে কি হয়েছে, তো এর H নিশ্চয়ই প্রতিটা কার্বনের সঙ্গে আমরা জানি H আছে, তো 2 H বার করে দেওয়া হয়েছে, এবং এই C+O এর সঙ্গে H2O অর্থাৎ জল, যেটা যেহেতু অ্যাসিড সহযোগে উত্তপ্ত করা হয়েছে, জলটা বেরিয়ে গেছে। তাহলে বেরিয়ে গেলে কি হবে না, এই যে কার্বন, এই কার্বনটা এই দুটোর সঙ্গে কিন্তু লিঙ্ক ডাইরেক্ট হবে। দেখো এখানে যেটা হয়েছে, তো দেখো এই দুটো রিং যেমন তেমন আছে, এই যে কার্বন, এই জলটা বেরিয়ে যাওয়ার ফলে এরা কিন্তু এই দুটো ফেনলের সঙ্গে লিঙ্ক করে গেছে। বাকি যে অংশটা পড়ে আছে সেটা এইভাবে হয়ে গিয়ে এটাকেই বলা হচ্ছে ফেনপথেলিন। তো এইভাবে এঁকে বুঝে, এইটাও যা এটাও তাই, এটা একটু কাটা আছে বলে আমি এখানে আলাদা করে এঁকে দিয়েছি। তো এইভাবে এটা প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো মনে রাখা সম্ভব নয়। আমি আবারও বলছি, বারবার লিখে না দেখে প্র্যাকটিস করতে হবে। এরপরে কিছু পরিবর্তন আছে, এইগুলো চলেই আসে বারবার, এগুলো করে দেওয়া আছে। তোমাকে বলতে পারে ফেনল থেকে কি করে অ্যানিসোল পাওয়া যায়। দুটো পদ্ধতি আছে, ডাইরেক্টলি CH2N2 প্রয়োগ করলে অ্যানিসোল হয়, এইগুলো বইয়ে হয়তো পাবে না, তো এইগুলো আমি করে দিয়েছি। ফেনল থেকে CH2N2 দিলে ডাইরেক্টলি অ্যানিসোল হয়। অ্যানিসোল হচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে ইথার, এটা হচ্ছে অ্যারোমেটিক ইথার। তো আগেও আমি বলেছি বোধহয় ইথারে যখন পড়িয়েছিলাম সেখানে এর কথা উল্লেখ আছে। বেঞ্জিনের মাথায় OCH3, এই গ্রুপটা OH, এই Hটা কী করে CH3 হচ্ছে না, তাতে CH2N2 দিলে CH3 হয়েছে অ্যানিসোল। এছাড়া আর একটা পদ্ধতি, সেটা হচ্ছে ফেনলকে যদি NaOH দিই তাহলে সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন হয়, তাকে যদি মিথাইল আয়োডাইড দিই তাহলে সেক্ষেত্রেও অ্যানিসোল উৎপন্ন হবে। দুটোই স্টেপ আছে, দুটোই পদ্ধতি আছে, দুটো পদ্ধতি যে কোনো একটা তোমরা মনে রাখতে পারো বা দুটোই মনে রাখতে পারো। একইভাবে যদি আমরা এরকমভাবে সোডিয়াম যে ফেনক্সাইড, তাকে যদি ইথাইল আয়োডাইড দিই, অর্থাৎ এখানে মিথাইল আয়োডাইড দিয়েছিলাম তাহলে CH3 গ্রুপ ঢুকেছিল, ইথাইল আয়োডাইড দিলে তাহলে OC2H5 ঢুকবে, তাহলে এই যেটা উৎপন্ন হলো এটার নাম হচ্ছে ফেনিটোল। এটা যেমন অ্যানিসোল, এর নাম হচ্ছে ফেনিটোল। তো এইগুলো খুব পরে। এরপর হচ্ছে থায়োফেনল প্রস্তুত। তো ফেনলকে P2S5 ফসফরাস পেন্টাসালফেট যদি দেয়া হয় তা সেটা থায়োফেনল, অর্থাৎ বেঞ্জিনের মাথায় SH উৎপন্ন হয়। এছাড়া সাইক্লোহেক্সেন, অর্থাৎ এইটা কখনোই ভেতরে যেন কোনো গোল্লা
বা কোনো বন্ড না হয়, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন রিং, অর্থাৎ এইভাবে রিংটা, এইটাকে বলা হয় সাইক্লোহেক্সেন। আমরা জানি বেঞ্জিনের মতোই দেখতে, কিন্তু এর ভিতরে কোনো রকম কোনো বন্ধন থাকে না, এটা সাইক্লোহেক্সেন রিং। তো এই সাইক্লোহেক্সেনের মাথা ওইচ, একে বলা হয় সাইক্লোহেক্সানল। তাহলে ফেনলকে যদি হাইড্রোজেন নিকেল চূর্ণ সহযোগে উত্তপ্ত করা যায়, তাহলে আমরা পাবো সাইক্লোহেক্সানল। ঠিক আছে, এই লাস্ট কিছু বিক্রিয়া, এইগুলো ফর টাফ প্রিপারেশন, অর্থাৎ যারা একটু এক্সট্রা কিছু জানতে চাইবে, পড়তে চাইবে, তারা মনে রাখতে পারো, সবাই মনে রাখতে পারো, কিন্তু এটা হচ্ছে ফর স্পেশাল পারপাস। এগুলো হয়তো কম আসে, বা এরপরে হয়তো নিট বা ইত্যাদি এক্সামে এগুলো এই অ্যান্সার, এই কোশ্চেনগুলো দেখতে পাবে। এরপরে বার্চ রিডাকশান, এটাও তাই খুব ইম্পর্টেন্ট, যে ফেনলকে যদি সোডিয়াম আর তরল অ্যামোনিয়া সহযোগে উত্তপ্ত করা হয়, তাহলে আমরা যেটা পাই সেটার নাম হচ্ছে 3-সাইক্লোহেক্সিন। অর্থাৎ এটাও একটা সাইক্লোহেক্সেন, যার 3 পজিশনে একটা ইন অর্থাৎ ডবল বন্ড গ্রুপ আছে, এই জন্য 3-সাইক্লোহেক্সিন। এখানে ডবল বন্ড ও আছে, এখানে ওইচটা ও হচ্ছে, এটা একটা অন্তর্বর্তী যৌগ, তুমি এটা মনে নাও রাখতে পারো, ডাইরেক্ট এটা থেকে এইটা উৎপন্ন হয়। ঠিক আছে, এইভাবেও মনে রাখতে পারো, অতএব এটা কোনো ব্যাপার নয়, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে বার্চ বিজারণ। এর পরের বিক্রিয়া যেটা, এটা হচ্ছে প্যারাবেঞ্জোকুইনোন। এইটাকে খুব ভালো করে মনে রাখো, এটা প্রায়ই পড়ে, যে এরকম একটা বেঞ্জিন সাইক্লোহেক্সেন রিং, তার দুদিকে দুটো ডবল বন্ড, মাথায় একটা ডবল বন্ড, নিচে একটা ডবল বন্ড, এটাকে বলা হয় প্যারাবেঞ্জোকুইনোন। এই প্যারাবেঞ্জোকুইনোন ফেনল থেকে প্রস্তুত করা হয়। ফেনলে যদি CrO2Cl2 বা এর নাম হচ্ছে ক্রোমেনিল ক্লোরাইড বা পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় H2SO4 সহযোগে জারিত করা হয়, তাহলে এটা পাই। অথবা যদি বলা হয় যে ফেনলে যদি বায়ু অর্থাৎ এয়ার যেটাকে বলা হয়, বায়ু দ্বারা জারিত হয়ে এটা হয়। এবং একটা প্রশ্ন অনেক সময় চলে আসে যে ফেনলকে খোলা জায়গায় রাখলে বা এতে রাখলে তার যে দ্রবণের বর্ণ গোলাপি হয়ে যায় কেন, তার কারণ হচ্ছে এটাই, কারণ এটি বায়ুর অক্সিজেনের সঙ্গে দ্বারা জারিত হয়ে প্যারাবেঞ্জোকুইনোন উৎপন্ন করে, তখন সে আর ফেনল থাকে না, সে প্যারাবেঞ্জোকুইনোনে পরিণত হয়, সেই জন্য তার কালার চেঞ্জ হয়ে যায়। সেই জন্য ফেনলকে একটা ডার্ক প্লেসে রাখাটাই ভালো, ডার্ক প্লেসে রাখা হয়। তো এরপরে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে কুইনল প্রস্তুতি। কুইনল অনেক সময় ফেনল থেকে কুইনল প্রস্তুত করতে বলে। তো কুইনলের স্ট্রাকচার হচ্ছে ফেনলের প্যারা পজিশনে আরেকটা OH গ্রুপ যুক্ত হলে তাকে কুইনল বলে। তো সেটা হচ্ছে এই K2H2O8 এইটা, এবং লৌহ HCl দিয়ে যদি উত্তপ্ত করা হয় বা মোর প্রিসাইজলি যদি জারিত করা হয়, তাহলে কিন্তু এটাকে কুইনল পাওয়া যায়। এবং এইরকম একটা বিক্রিয়া সালে বোধহয় পড়েছিল, এটা ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট, এটা একটু দেখে রাখা। এগুলো হচ্ছে স্পেশাল টাইপ অফ বিক্রিয়া, এটা করে রাখতে পারো। ঠিক আছে, তো এইখানে মোটামুটি ফেনলের বিক্রিয়া শেষ হলো।